প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল আগামী এক দশকের মধ্যে জাতীয় ঋণ সীমা $2.4 ট্রিলিয়ন বাড়াতে পারে বলে জানিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। এছাড়াও উচ্চাকাঙ্ক্ষী এই বিলের কারণে 2034 সাল নাগাদ স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হবে দেশের 11 মিলিয়ন মানুষ। বুধবার দ্বিদলীয় কংগ্রেশনাল বাজেট অফিসের এক পর্যালোচনায় উঠে এসেছে এমন তথ্য। যদিও এখন পর্যন্ত বিলটির সামষ্টিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ সম্পন্ন করেনি তারা, তবে এই পর্যালোচনা প্রকাশের ঠিক আগে হোয়াইট হাউস বিলটির পক্ষ সমর্থন করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বাজেট বিলের আবারও সমালোচনা করেছেন ইলন মাস্ক। বুধবার এক এক্স বার্তায় তিনি বলেন, বিলের নতুন একটি খসড়া তৈরি করা উচিত, কারণ এই বিলের বিস্তারিত জানার পর কেউ এটি হজম করতে পারবে না। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলের সমালোচনা করে ইলন মাস্কের মন্তব্য একেবারেই ভুল। বুধবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে স্পিকার জানান, এ বিষয়ে কথা বলতে ইলনকে তিনি ফোন কল করলেও ইলন তার কল ধরেননি। এমন আচরণে বিস্ময় প্রকাশ করে জনসন আরও জানান, ইলনের অবস্থানের পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট নন। এছাড়া বিলের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাসের সমালোচনা করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। এদিকে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আবারও কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইউক্রেনের হামলায় রুশ বিমান ঘাঁটির যে ক্ষয়ক্ষতি হয়েছে শিগগিরই ক্রেমলিন তার জবাব দেবে। দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচির বিষয়েও আলোচনা করেছেন। এদিকে সাবেক স্টেট সেক্রেটারি কন্ডোলিনা রাইস মনে করছেন, ইউক্রেনকে সামান্য সহায়তা করলেই তারা ক্রেমলিনকে দাঁত ভাঙার জবাব দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা দেশের স্বার্থের বিরোধী। বুধবার এক ভাষণে তিনি আমেরিকার নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমেরিকার ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানান। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা তা নির্ধারণ করার আপনারা কে? তার বক্তব্যটা আমরা একটু শুনে আসতে চাই। এখন তারা একটি কেন্দ্র স্থাপন করছে সম্ভবত খাদ্য বিতরণের জন্য, কারণ গাজায় খাদ্য সরবরাহ প্রবেশ করতে পারছে না। এটি একটি খাদ্য বিতরণ কেন্দ্র হিসেবে স্থাপন করা হচ্ছে। লোকেরা সেখানে খাবার নিতে ছুটে যায় এবং একটি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা একটি বোমার মাধ্যমে যা ধ্বংস করত তার চেয়ে 10 গুণ বেশি ধ্বংস করে। মানুষ হত্যা তাদের জন্য খুব ব্যয়বহুল হয়ে উঠছিল, তাই তারা এটিকে সস্তা করতে শুরু করেছে। আগে তাদের বোমা ব্যবহার করতে হতো, কিন্তু এখন তারা গুলি ব্যবহার করছে। এটা মর্মান্তিক। আমেরিকাও এসব অপরাধে জড়িত। এই কারণেই আমরা বারবার বলেছি এবং জোর দিয়েছি যে আমেরিকাকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এই ক্ষেত্রে আলোচনা বা নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। গাজা প্রসঙ্গে তিনি শক্তিশালী অবস্থানের কথা জানাচ্ছিলেন। এমন এক সময় খামেনির এই বক্তব্য এলো যখন ওমানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে 5 দফা আলোচনা শেষে ওয়াশিংটন একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব দিয়েছে তেহরানকে। প্রস্তাবে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মজুদ থাকা যাবতীয় ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দেওয়ার শর্ত রাখা হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের উপর চাপ আরও বাড়ানো হবে। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি গ্রহণ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় ফল না এলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, যেটি নিয়ে আলোচনা সমালোচনা সবকিছুই হচ্ছে। তবে অর্থনীতির দিক থেকে একটি বিশ্লেষণ আমরা আজকে পেয়েছি, যে বিশ্লেষণে বলা হচ্ছে এটি বাজেট ঘাটতি আরো অনেক বাড়িয়ে তুলবে এবং এই পয়েন্টটা যেটা এখন বিশ্লেষণ করে বলছে, সেই পয়েন্টটা তো এই বিলটিকে অনেক বেশি দুর্বল করে দেবে সেনেটে পাশ করার ক্ষেত্রে। কিংবা এটি আসলে এই বিলটাতে কি আছে যেটি নিয়ে ইলন মাস্ক বারবার বলছিলেন যে এটি জানলে কেউ হজম করতে পারবে না। আমরা একটু দর্শকদের জানাতে চাই এই বিলটা সম্পর্কে এবং এটির আসলে ভবিষ্যৎটা কি। ধন্যবাদ জুয়েল ভাই, আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে বিলটির কথা আপনি বললেন, খুব সুন্দর করে আপনি শুরু করেছেন। এই বিলটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, OBBBA, যেটা
মে মাসে, এই বছরই 2025 সালের মে মাসে একেবারে মানে শুধুমাত্র এক ভোটে এটা পাশ হয়েছে। এবং এই বাজেটটার মধ্যে অনেকগুলা রিকনসিলিয়েশন প্যাকেজ আছে, যেটা আহ, এই অ্যাডমিনিস্ট্রেশনের ফিসক্যাল পলিসি প্রায়োরিটি গুলাকে একসাথে করে রেখেছে। এটার মধ্যে কিছু ট্যাক্স কাট আছে, কিছু স্পেন্ডিং কিছু স্পেন্ডিং কমানোর কিছু বিষয় এখানে আছে। আমরা যদি মোটা দাগে দেখি যে এটার যেই মূল প্রভিশন গুলা কি কি, সেটা হলো যে আমাদের সবারই মনে আছে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে 2017 সালে একটা ট্যাক্স কাট বিল পাশ করিয়েছিলেন, যেটা এক্সপায়ার করে যাওয়ার কথা। সো এই OBBBA অ্যাক্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সেই 2017 যে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স ডিডাকশনের যে বিলটা আছে, যেটা 2025 সালের শেষের দিকে, এই বছরের শেষের দিকে এক্সপায়ার করার কথা, সেটাকে এক্সপ্যান্ড করার একটা প্রপোজাল দিয়েছেন। এবং এর বাইরেও আরো কিছু ট্যাক্স এক্সাম্পশন এই বিলের মধ্যে রয়েছে, যেটা ইন্ট্রোডিউস করা হবে। সো ওভারঅল এটাতে মোটা দাগে সবারই একটা করে একটু ট্যাক্স কমে যাওয়ার সম্ভাবনা আছে। সো যেটার একটা ইম্প্যাক্ট পড়বে, যে ট্যাক্স রেভিনিউর একটা বড় আমরা সংকোচন আমরা এখানে দেখব। এবং এটার সাথে সাথে এই ট্যাক্স যেটা কমবে, এটাকে অফসেট করার জন্য কিছু এক্সপেন্ডিচার কমানোর একটা প্রস্তাব করা হয়েছে। সো এটার একটা আমরা দেখি যে এটাকে বলা হয় সল্ট ডিডাকশন ক্যাপ। সল্ট অর্থ হলো স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ডিডাকশন ক্যাপ। এটাকে মানে বৃদ্ধি করা হবে $10,000 থেকে $40,000। এবং এটা যারা মানে অনেক মানে হাই ইনকামের যারা মানুষ, তাদেরকে এটা মানে ইম্প্যাক্ট করবে। সাধারণ ইনকামের জনগোষ্ঠীর এই সল্ট ডিডাকশন ক্যাপ থেকে কোনো রকম তাদের সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যে রিডাকশনের কথা বলছিলাম, যে এই রিডাকশনের মূল খরচটা এসে পড়বে যে সোশ্যাল সেফটি নেট, যেগুলা মেডিকেড এবং সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম স্ন্যাপ, এই দুইটা ঠিক কাট করা হচ্ছে না, কিন্তু এটার এলিজিবিলিটিটাকে খুব স্ট্রিক্টলি এনফোর্স করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং এটার যে রেটোরিকটা আপনারা দেখবেন যে রিপাবলিকান অধিকাংশ সমর্থকদের কাছ থেকে এই রেটোরিকটা আসে, যে ইলিগাল ইমিগ্রেন্টদের পিছনে নাকি অনেক খরচ হয়। এবং এই খরচটার একটা বড় অংশ তারা দেখায় যে এই মেডিকেড এবং স্ন্যাপ প্রোগ্রাম, এটার একটা সুবিধা ইলিগাল ইমিগ্রেন্টরা নেয়। এটা কিয়দংশে সত্যি, কিয়দংশে সত্যি না। কারণ মানে স্যাংচুরি সিটিগুলো, স্পেশালি নিউ ইয়র্ক সিটি, তারপরে লস অ্যাঞ্জেলাস, এসব জায়গায় কিছু কিছু বেনিফিট কাগজপত্রহীন মানুষ পেতে পারে, কিন্তু এই বেনিফিটের একটা বড় অংশ কিন্তু স্টেট ফান্ড থেকে আসে, ফেডারেল ফান্ড থেকে আসে না। সো নেভারদালেস ডোনাল্ড ট্রাম্পের এবং আরেকটা বিষয় হলো যে এই মানুষগুলো তো ট্যাক্স পে করছে, কিন্তু তারা ফেডারেল সুবিধাগুলো তেমন পাচ্ছে না। একজন আমেরিকান নাগরিক ট্যাক্স পে করছে, সমান সংখ্যায় ট্যাক্স পে করেন, তিনি কিন্তু ফেডারেল সুবিধাগুলো পান। কিন্তু একজন ইমিগ্রেন্ট যিনি এখনো নাগরিক হননি, যার ওয়ার্ক পারমিট আছে, তিনি কিন্তু সমান ট্যাক্স পে করে সমান সুবিধা পান না। সো হ্যাঁ, আপনি কারেক্ট। সো এখানে বেসিক্যালি যে প্রপোজালটা করা হয়েছে সেটা হলো যে এবং এই প্রপোজালের আওতাধীন, মানে ধরেন যা কারা এটাতে এফেক্টেড হতে পারে, যে স্টুডেন্টরা যারা একটা লিগ্যাল ভিসা নিয়ে আমেরিকাতে আছে, কিন্তু যেহেতু তারা সিটিজেন না কিংবা গ্রিন কার্ড হোল্ডার না, এতে করে তাদের ওই বেনিফিট গুলা পেতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। সো বেসিক্যালি মেডিকেড এবং সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট স্ন্যাপ, এই দুইটার মাধ্যমে তারা একটা খরচ কমানোর প্রস্তাব করেছে। এবং তারা বলছে যে এই হেলথ কেয়ারে এটার একটা বিরাট বড় ইম্প্যাক্ট হবে। আপনি কংগ্রেশনাল বাজেট অফিসের কথা যেটা বললেন, তারা বলছে যে প্রায় 10.9 মিলিয়ন আমেরিকান তারা আনইনসিওর্ড হয়ে যেতে পারে যদি এই বাজেটটা পাস হয়। এর বাইরে আমরা যদি দেখি যে ঠিক একইভাবে হেলথ কেয়ারে এবং এই সোশ্যাল সেফটি নেটে বাজেট যেখানে কমানো হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে স্পেন্ডিং বাড়ানো হচ্ছে ডিফেন্স বাজেটে, প্রায় $150 বিলিয়ন ডিফেন্স বাজেট বাড়ানো হচ্ছে। তারপরে আবার আমাদের পরিবেশ রক্ষার জন্য ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ
যেটা হচ্ছে সেটাকে স্কেল ব্যাক করার একটা প্রপোজাল করা হয়েছে। ট্যাক্স ক্রেডিট যেগুলো দেওয়া হতো ইভি গাড়িগুলার, সেটা এবলিশ করার কথা হচ্ছে। তারপরে সো বেসিক্যালি আমরা যদি মোটা দাগে দেখি যে অ্যাকর্ডিং টু কংগ্রেশনাল বাজেট অফিস, এই OBBBA একটা এটা ট্যাক্স রিডিউস করবে হলো, যেহেতু একটা বড় ট্যাক্স কাট দেওয়া হচ্ছে, প্রায় $3.75 ট্রিলিয়ন ট্যাক্স এটা এটা ওভার লাস্ট 10 ইয়ার্স ট্যাক্স কমাবে, তার মানে ট্যাক্স রেভিনিউ কমবে। এবং এটার ফলে এই $3.75 ট্রিলিয়ন ট্যাক্স রেভিনিউ কম আসার কারণে ফেডারেল যে অলরেডি একটা ডেফিসিটের মধ্যে আমরা আছি, ওভারঅল ফেডারেল ডেফিসিটের উপরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। $2.4 ট্রিলিয়ন এই 10 বছরের মধ্যে ফেডারেল ডেফিসিট $2.4 ট্রিলিয়ন বেড়ে আরো বেড়ে যাবে। এবং এই কারণে আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকাতে জিডিপি অন অ্যান অ্যাভারেজ 6%-এর মতো কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ওয়েজেস, মানুষের ইনকাম, প্রায় 5%-এর মতো কমে যাওয়ার একটা আশঙ্কা সিবিও করছেন। এবং যারা এই বিলের সমালোচনা করছেন, ইনক্লুডিং ইলন মাস্ক একটা বড় সমালোচক। ইলন মাস্ক বলছেন যে এটাতে শুধুমাত্র ধনীদেরকে সুবিধা দেওয়া হবে এবং এর ফলশ্রুতিতে একটা বড় বাজেট ডেফিসিটের মধ্যে পড়বে, এবং এই বার্ডেনটা গরিব মানুষকে নিতে হবে, এবং এটা সবচেয়ে বড় ভুক্তভোগী হবে হলো প্রান্তিক জনগোষ্ঠী, যারা স্ন্যাপ এবং অন্যান্য মেডিকের এবং অন্যান্য ফেডারেল ফান্ড সেফটি নেটের উপরে ডিপেন্ড করে। পরিবেশ সংরক্ষণের যেই ক্লিন এনার্জি অ্যাক্ট যেগুলো আছে, সেগুলা অ্যাবলিশ করার মাধ্যমে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। সো ওভারঅল বলা হচ্ছে যে টপ 1% এটা থেকে বেনিফিটেড হবে, যারা প্রায় $600 বিলিয়ন ট্যাক্স পাবে, এবং যারা বটম 25% তারা অন অ্যান অ্যাভারেজ $1,000 পার ফ্যামিলি। সিবিও বলছে যে তাদের $1,000 পার ফ্যামিলি অথবা পার ইন্ডিভিজুয়াল, এটা তারা প্রায় 25% জনগোষ্ঠী এটা ফেস করবে। তো আমি শেষ করতে চাই এটা বলে যে হাউসে এটা খুব ন্যারোলি পাস হয়েছে। আমরা যদি ভোটের অঙ্ক দেখি যে 215 ভোট পড়েছে হ্যাঁ পক্ষে, 214 ভোট পড়েছে না, এবং একজন ছিল প্রেজেন্ট, মানে তিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সুতরাং যে যিনি প্রেজেন্ট বলেছেন তিনি যদি না ভোট দিতেন, এটা ডিফিট হয়ে যেত। এবং আমরা দেখছি যে অলরেডি কিছু কিছু কংগ্রেসম্যান, যেমন জশ হাউলি, যিনি খুবই প্রো ট্রাম্প মেগা একজন কংগ্রেসম্যান, তিনি পর্যন্ত বলছেন যে এটা তিনি হেজিটেড। এবং আজকে আমরা দেখলাম যে ইভেন মার্জরি টেইলর গ্রিনের মতো খুব কনজারভেটিভ রিপাবলিকান কংগ্রেস ওম্যান, তিনি বলছেন যে তিনি এই বিলের ভিতরে কি আছে জানলে এটার পক্ষে ভোট দিতেন না। সুতরাং এই বিলটার ব্যাপারে সেনেটে যদিও 47-53 মেজরিটি আছে, কিন্তু আমরা জানি যে এই বিলের ব্যাপারে যারা মধ্যপন্থী সেনেটর সুজান কলিন্স এবং সেনেটর লিসা মার্কাওস্কি, তারা দুজন, তাদের অবস্থান কি হবে এখনো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। কিন্তু খুবই কনজারভেটিভ যারা, যেমন র্যান্ড পল, জশ হাউলি, মাইক লি, তারা কিন্তু এই বিলের ব্যাপারে অনেক উদ্বেগ জানিয়েছেন। এবং যেভাবে ইলন মাস্ক এই বিলকে ডিফিট করার জন্য তিনি বলছেন যে কিল দ্য বিল বলে যে ক্যাম্পেইন করছেন, এটাতে কিন্তু রিপাবলিকানরা উদ্বিগ্ন। সুতরাং এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে, এবং আমার কাছে মনে হয় যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এটা সেনেটে মনে হয় না পাস হবে। জি, আমি ঠিক এই জায়গাটাতে প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে যেটি বলছিলেন ডক্টর নাকিবুর রহমান, যে এটি এক ভোটের ব্যবধানে হাউসে জয়যুক্ত হয়েছে, কিন্তু ডেমোক্রেটরা জনগণের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে যতটা না আওয়াজ তুলতে পারছেন হাউসে, কংগ্রেসে, সেনেটে, সব জায়গায়, তার চেয়ে বেশি এক ইলন মাস্ক তিনি ঝড় তুলছেন এই বিলের ব্যাপারে। তিনি এটিকে জঘন্য বলছেন, এটিকে হত্যা করার কথা বলছেন, এই বিলটিকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এবং ইলন মাস্ক, যিনি ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ, তিনি রাতারাতি অবস্থান পাল্টে এই বিলের বিরুদ্ধে এমন একটি অবস্থান হয়েছে যে মাইক জনসনকে বলতে হচ্ছে যে প্রেসিডেন্ট তার উপর এখন আর সন্তুষ্ট নয়। অর্থাৎ এই ইলন মাস্কের ভূমিকা এবং ডেমোক্রেটদের ভূমিকা, কিংবা এইটির ভবিষ্যৎ সেনেটে গিয়ে কোথায় ঠেকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে ডক্টর নাকিবুর রহমান খুব সুন্দরভাবে কিন্তু এই বিলটি সম্পর্কে উপস্থাপন করেছেন, সুতরাং এখানে আমার রিপিট করার কিছু নেই। আসলে দেখুন, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট,
কোয়ালিটি ম্যাটার্স, যেটা আপনি বললেন যে আসলে এক ভোটের ব্যবধানে, কিন্তু দেখুন ইলন মাস্কের যে ইনফ্লুয়েন্স, দ্য মাইট ইলন মাস্ক হ্যাজ, দ্য পাওয়ার দ্যাট ইলন মাস্ক হ্যাজ। আমি আমার কাছে যেটা লাগছে, আমরা গত অনুষ্ঠানে বলেছি, ইলন মাস্ক অ্যাকচুয়ালি গিভিং সাম ওয়েক আপ কল, উইচ ইজ ভেরি গুড। যে তাকে যেহেতু আনা হয়েছে এখানে ডস, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, সো হি ইজ লুকিং এট হিজ পোর্টফোলিও এট দ্য সেম টাইম he is thinking about actually the people's life and livelihood, which is very good. I think that's what he's actually raising all these concerns. এবং তার ওয়েটটা কিন্তু আপনার ওই যে বললাম কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কোয়ালিটি ম্যাটার্স, তার ইয়েটা কিন্তু ইনফ্লুয়েন্সটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, আমি যেটা মনে করি আর কি। তো এখানে আসলে দেখুন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ট্যাক্স কাট দেবেন, এবং এটা রিপাবলিকান পলিসি, ওরা সব প্রথম থেকেই বলেছেন। ট্যাক্স কাট দিলে স্বাভাবিকভাবে কিন্তু আপনার যে যে রেভিনিউটা আসবে না, সেটা কিন্তু ইজ গোয়িং টু ইম্প্যাক্ট অন সার্টেন পিপল। যেটা আমি আবারও বলবো যে ডক্টর নাকিব খুব সুন্দরভাবে বলছেন, মেইনলি ম্যাটার উইথ দ্য সোশ্যাল সেফটি নেট। তো সোশ্যাল সেফটি নেট, এটা ইন অ্যালায়েন্স টু সোশ্যাল সেফটি নেট, দিস ইজ হোয়াট ইলন মাস্ক ইজ রেজিং দ্য কনসার্ন। সোশ্যাল সেফটি নেট তো অনেক কিছু আছে, এবং দেখুন পার্টিকুলারলি হেলথ, এবং যে গরিবদের জন্য যে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, বা আরো যে বিভিন্ন যে গ্রান্টিং এইড, এই ধরনের যে বিভিন্নগুলো দেওয়া হয়, আদার দেন স্ন্যাপ, সো মেডিকেড, অল দিস আর গোয়িং টু বি অ্যাকচুয়ালি এফেক্টেড সিরিয়াসলি। এবং এটা আলটিমেটলি এটা কিন্তু দেশের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এটা বিরাট ভূমিকা পালন করে। প্রোডাক্টিভিটি ইজ গোয়িং টু লুজ অ্যাজ ওয়েল। কিন্তু প্রবলেম হচ্ছে যে রিপাবলিকান পার্টি প্ল্যাটফর্মে সবসময় বলেছে উই আর গোয়িং টু গিভ বিগ ট্যাক্স কাট। সো যার ফলে এই ট্যাক্স কাটটা দিলেই স্বাভাবিকভাবে কিন্তু এটা এফেক্টেড হবে। এবং অলওয়েজ কিন্তু হওয়া দ্য people victim is like সাধারণ মানুষ, life and their livelihood, এবং they are not actually like, I see quality matters, the quantity important. They do not have that power, they are not that empowered to raise their concern. So Elon Musk actually eventually wake up call, he is actually speaking on behalf of the people. How health insurance, there are 47 million people have no health insurance in this country, এবং এখানে বলা হচ্ছে এটা যদি ব্রেকটা দেওয়া হয়, eventually 10 point some million, close to 11 million people are going to be affected, other than Medicaid, health insurance. So these are big matters for the American day-to-day regular family. আমার মনে হয় eventually সেনেটে গিয়ে, আপনি জানেন সেনেটে তো তাদের 3 মেজরিটি, সেনেটে গিয়ে আমার মনে হচ্ছে না this is going to get through. So ultimately this is going to be killed over there. আপনি জানেন যে এদেশে কিন্তু একটা হাউসে পাস হলে সেটা আমার সেনেটে গিয়ে পাস হতে হয়। So since here is also they have a marginal majority, আমার মনে হচ্ছে Senate is not going to go through. They are going to be more like Elon Musk, এবং they are going to sell capital on Elon Musk's statement, Elon Musk comment. So ultimately, maybe this is what the end of that bill. I do not know, something miraculously happened, because there are people, particularly some senators, Alaska senator, I can't remember her name, they are not going to, among Susan Collins, those are the people, I think they are not going to actually vote for this. So that's what is going to be the fate of this bill. And thanks to again Elon Musk, and thanks to the people like Josh Hawley and those, the people, they're already speaking against this bill. জি, আমরা যখন কথা বলছি তখনই আমরা যে সংবাদটি পেয়েছি সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12টি দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞার প্রোক্লামেশনে সাইন করেছেন। আগের 5টির সঙ্গে নতুন করে আরো 7টি যোগ হয়েছে, এবং দেশগুলো হলো আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, গায়ানা, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান এবং ইয়েমেন, যেটি তিনি স্বাক্ষর করেছেন। আগের 5টি দেশের যে ট্রাভেল ব্যান ছিল ওটিকে অনেকে মুসলিম ব্যান বলতো, কিন্তু এখন বিভিন্ন ধর্মের কিংবা বিভিন্ন দেশের 12টি দেশের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে এরপরে যে প্রসঙ্গটি জানতে চাই সেটি হলো, এর আগে আমরা গতকালকে দেখছিলাম হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলা হচ্ছিল যে ইউক্রেন রাশিয়ায় যে ড্রোন হামলাটি করেছিল সেটি হোয়াইট হাউস জানতো না, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করে করা হয়নি। আজকে দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন হঠাৎ করে আগে থেকে ঘোষণা না দিয়ে তাদের একটি টেলিফোন আলাপ হয়েছে, এবং সেই টেলিফোন আলাপ শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে যেটি জানাচ্ছেন সেটি হলো যে পাল্টা হামলা করবে রাশিয়া। তিনি কি আসলে ইউক্রেনকে সতর্ক করলেন, হুমকি দিলেন, না আসলে বিষয়টা কি? পাল্টা হামলা করবে রাশিয়া বলে দিল আর তিনি সেটিকে বললেন, তিনি কি এটিকে সমর্থন করছেন, নাকি তিনি মনে করছেন যে ইউক্রেনের পাশে আমেরিকা দাঁড়ানো উচিত এই সময়টাতে?
জি, অনেক ধন্যবাদ। আমি একটু যদি আলোকপাত করে আসি যে 12টি দেশের উপরে ট্রাভেল ব্যান হয়েছে, কার্যত অধিকাংশ দেশই কিন্তু প্রিডমিনেন্টলি মুসলিম অধ্যুষিত দেশ এবং প্রিডমিনেন্টলি আফ্রিকান দেশ। এবং যে যুক্তিতে এই ট্রাভেল ব্যানটা করা হচ্ছে, এটার যুক্তি দেখানো হচ্ছে যে এই দেশগুলার থেকে যারা আসবে তাদের ব্যাপারে ভেটিং করা খুব কার্যত অসম্ভব। এই কারণে এদেশ থেকে কেউ আসতে পারবে না, যেটা এটা খুবই খোঁড়া একটা যুক্তি এবং এটার একটা এফেক্ট পড়বে আমেরিকান ইমিগ্রেশনের উপরে এবং এর মাধ্যমে মূলত একটা বিশেষ গোষ্ঠীকে আমেরিকান ইমিগ্রেশনে ফেভারিটিজম দেওয়ার একটা কৌশল আমরা দেখেছি যে যেখানে অধিকাংশ ক্ষেত্রেই ইমিগ্রেন্টদেরকে আমেরিকাতে আসতে বিভিন্নভাবে রোডব্লক তৈরি করা হয়। অন দ্য আদার হ্যান্ড সাউথ আফ্রিকাতে যেখানে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা দীর্ঘদিন ধরে অশ্বেতাঙ্গদের উপরে নির্যাতন চালিয়েছে, সেই শ্বেতাঙ্গদের উপরে কথিত জেনোসাইডের একটা কাল্পনিক অভিযোগ এনে সেই অলিগার্কদেরকে আমেরিকাতে ইমিগ্রেশন দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। সো এগেন এটা খুবই দুঃখজনক। সো সেখান থেকে আমরা যদি আবার পরবর্তীতে আপনি যে প্রশ্নটা করলেন সেখানে চলে যাই যে ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেছেন এখন টুইট ডেফিনেটলি প্রেস কনফারেন্সের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তার টুইটটা খুব কনফিউজিং। তিনি এখানে কি বলছেন বোঝা মুশকিল। আমরা যদি দেখি যে ইউক্রেন যে ড্রোন হামলাটা করেছে এটা খুবই লোটেক একটা ড্রোন হামলা। এই লোটেক ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার কিন্তু বেশ বড় একটা ক্ষতি করে ফেলেছে এবং এটা অনেক সময়ের মধ্যে একটা বড় হামলা। সো এই হামলার মাধ্যমে রাশিয়ার কিন্তু লং রেঞ্জ ক্যাপাসিটির একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। সো এই ক্ষতি সামলে ডেফিনেটলি যে একটা প্রতিশোধ রাশিয়া নেবে এটা খুবই স্বাভাবিক এবং এই স্বাভাবিক অবস্থাটা থেকে রাশিয়াকে বিরত রাখার একটা দায়িত্ব ছিল ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু তিনি তার এই টুইটে আমি মানে অনেকের মতোই আমিও কনফিউজ যে তিনি এটা কি বলতে চাচ্ছেন যে রাশিয়ার এই আক্রমণ যেটা তারা ফেস করেছে এই আক্রমণের প্রতিশোধ নেওয়া তাদের জন্য জাস্টিফাইড কিনা, শান্তি আলোচনার জন্য আসা দরকার কিনা, এটা একটু অ্যাম্বিগুয়াস। কিন্তু আমি একজন শান্তিকামী মানুষ হিসাবে মনে করি যে রাশিয়া যদি প্রতিশোধ নিতে যায় তাহলে পরে প্রচুর নিরপরাধ মানুষ নিহত হবে এবং এই এসকেলেশনটাকে কমানো দরকার, ডি এসকেলেশনের প্রয়োজন এবং ইমিডিয়েটলি একটা শান্তি আসা দরকার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে। ডক্টর নাকিবুর রহমান, আমি দুঃখিত যে একটু থামাতে হচ্ছে, আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা বিরতি থেকে ফিরছি শিগগিরই। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি সঞ্জল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাদবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। যেটি বিরতির আগে বলছিলেন ডক্টর নাকিবুর রহমান, আপনার বিশ্লেষণটি আমরা আবারও ফিরে যেতে চাই। জি, আমি যেটা বলছিলাম যে ইউক্রেনের যে ড্রোন হামলাটি ছিল রাশিয়ার উপরে, এটা স্মরণকালের একটা মোস্ট এফেক্টিভ, যদিও এটা খুব লোটেক ছিল, যে ট্রাকের মধ্য থেকে একেবারে রাশিয়ার সামরিক স্থাপনার কাছাকাছি জায়গা থেকে এই ড্রোনগুলো উৎক্ষেপিত হয়েছিল, যার কারণে রেডার ডিটেকশন অ্যাভয়েড করতে পেরেছে। এবং এই ড্রোন অ্যাটাকটা খুবই এফেক্টিভ এই কারণে যে রাশিয়ার বেশ কিছু লং রেঞ্জ ক্যাপাবিলিটিকে এটা লিমিট করে ফেলেছে। সো এই ক্ষতির একটা প্রতিশোধ রাশিয়া নিবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটাকে ডিএসকেলেট করাটা খুব জরুরি। আমি শিওর না যে ট্রাম্পের যে টুইটটা সেখানে পুটিনকে ডোনাল্ড ট্রাম্প কি ডিএসকেলেট করতে বলেছেন নাকি তিনি বলতে চাচ্ছেন যে রাশিয়ার এটা অধিকার রয়েছে প্রতিশোধ নেওয়ার, এটা আমি অন্তত ক্লিয়ার না। সো যেটাই হোক, একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি আশা পোষণ করি যে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা খুব তাড়াতাড়ি বন্ধ হোক এবং একটা পার্মানেন্ট একটা সিজ ফায়ার আসুক, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এই যুদ্ধ যত এসকেলেটেড হবে, যত বেশি ছড়াবে, শুধুমাত্র রাশিয়া ইউক্রেন না, আশেপাশের অঞ্চলের মধ্যেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং প্রচুর প্রাণ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পুরো বিশ্বের অর্থনীতি তো আসলে গত 3 বছর ধরে ভুগছে। গত 3 বছর ধরে পুরো বিশ্বের অর্থনীতি এই যুদ্ধের জন্য ভুগছে।
অবশ্যই অবশ্যই। জি, এবং সেটি আরো বাড়তে পারে বলে হয়তো আশঙ্কা করা হচ্ছে। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন উঠেনি যে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে তিনি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, প্রথম দিন থেকে হয়তো চেষ্টা করে যাচ্ছেন, যদিও তিনি চেয়েছিলেন এই শান্তি আলোচনা সৌদি আরবে হোক, কিন্তু দুপক্ষ মিলে ইস্তাম্বুলে এটি শিফট করেছে ইউক্রেন এবং রাশিয়া, দ্বিতীয় দফার আলোচনা হলো। ঠিক আলোচনার আগে আগে বড় দফায় ইউক্রেনের এই হামলা এবং পরবর্তীতে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন দুজনেই যখন ফোন আলাপে এই কনফার্মিটি আসে যে ইউক্রেনে প্রতিশোধ নেওয়া হবে, রাশিয়ার প্রতিশোধ নিঃসন্দেহে ইউক্রেনের মতো ছোটখাটো কোনো বিষয় হবে না, বড় পরিসরে সেটি হবে। পুরো শান্তি আলোচনা চলাকালীন এমন একটা আক্রমণ কতটা ইউক্রেনের জন্য প্রয়োজন ছিল নিজেদের শক্তি সামর্থ্য দেখানো, এবং ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা কিন্তু ইউরোপিয়ান দেশগুলো বলে যাচ্ছে, ক্রমাগত বলে যাচ্ছে তারা এই সাপোর্ট দেবে। জার্মানি বলছে, অন্যান্য দেশগুলো বলছে, নতুন নতুন ব্রিটেন বলছে তারা সেখানে ড্রোনের ইন্ডাস্ট্রি করবে, অনেক কিছুই আসছে খবর। আসলে এই যুদ্ধটা কি বন্ধ হতে যাচ্ছে, নাকি এটি আসলে যেটি পুতিনের পক্ষ থেকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, এমন আশঙ্কা তৈরি হচ্ছে? ধন্যবাদ। আসলে দেখুন, এখন বর্তমানে যে পরিস্থিতি রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা হচ্ছে আসলে যে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি দেখি বা পলিসি হিসেবে দেখি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড, and it's not going anywhere. Two step backward. It is an existential situation for the European countries. এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে 75 মিনিটের যে ফোন আলাপ যে পুতিনের সাথে, প্রেসিডেন্ট পুতিনের সাথে, এবং এর ফলে সে যে সবচেয়ে বড় স্টেটমেন্ট যেটা দিল, Russia is going to strike very soon with Medj or something, I don't know how presidential is that a statement. একজন প্রেসিডেন্ট, বিশেষ করে যুক্তরাষ্ট্র যেখানে সবসময় কিন্তু আপনার সাপোর্ট দিয়ে আসছে ইউক্রেনকে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আশা করে সেটা বন্ধ করে দিয়েছেন। সে আন্তরিকতা কতটুকু কথা জানি না, কার্যক্রমে তো সেটা বোঝা যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে হি ইজ প্লেইং অন বোথ সাইডস, থিঙ্কিং দ্যাট হি ক্যান অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি halt Russian President Putin. Putin has his own vision and own actually strategy, which is like he would like to go back to former USSR of the Russian empire সে আবার কিন্তু সে করতে চায়। এবং এতে করে দেখুন, এখন যেটা সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি হলো বাল্টিক স্টেট গুলো, থিঙ্ক অ্যাবাউট পোল্যান্ড, রাইট, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, they are all like in a very fearful situation, because if he's going to be successful invading, already he invaded, the 20% land কিন্তু অলরেডি অকুপাই করে ফেলছে ইউক্রেনের, এবং ডেফিনেটলি সেইখানে যে সাকসেসফুল হয়, হি ইজ গোইং টু। সো এখন ইউক্রেনের করার কিছু নাই। ইউক্রেন এট দিস পয়েন্ট, মরণ খাবার বলেন, হোয়াট এভার ইট ইজ, because they want to show them that we are not going to stop. That's what Ukraine, they are fighting for their sovereignty, they are fighting for their independence. So yes, actually they strategically কিন্তু এই যে স্ট্রাইকটা করেছে ড্রোনটা, it really caused a big the disaster for Russia. এবং রাশিয়া স্বাভাবিকভাবে আমরা জানি এটা আসছে, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি তার সাথে কথা বলে, what did he do, what is the effect of this meeting, এই টেলিফোনিক কনভারসেশনের কিন্তু আমরা তো কোনো প্রস্তুতি কিছু দেখি না, রাদার এমন একটা মেসেজ দেওয়া হচ্ছে, the strike is coming. If I would be a president, I'm not going to actually convey that in my truth social or whatever, like in the media he used. আপনার প্রশ্ন যেটা হচ্ছে, এটাকে আদৌ কিন্তু আসলে বন্ধ হবে? এটা বললাম যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফর দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং ইউরোপিয়ান কান্ট্রিজ কিন্তু যুক্তরাষ্ট্র যখনই বলেছেন যে দে আর নট গোয়িং টু প্রোভাইড দিস সাপোর্ট, দ্যাট সাপোর্ট, দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে আর প্রোভাইডিং সাপোর্ট unconditionally to Israel, say another front, that war is happening, totally supported by United States. এখানে তো তারা বন্ধ করে দিয়েছেন। সুতরাং বিকজ অফ দ্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি, দে সে নো, উই হ্যাভ নো আদার চয়েস, উই আর গোইং টু সাপোর্ট, এন্ড দে আর গিভিং অল দিস অ্যামুনিশন। এই যে বর্তমান যে আপনার স্ট্রাইক গুলো করছে ইউক্রেন রাশিয়ার ভিতরে গিয়ে, these are all actually the weapons they are receiving from European countries. So আমার কাছে মনে হচ্ছে এটা 3 বছর হয়েছে, বর্তমানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড যে পলিসি আমি দেখছি, এতে করে আমি খুব দ্রুত এই সমস্যার সমাধান আমি দেখছি না। এবং এটা বললাম যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফর দ্য কান্ট্রিজ, নট অনলি জাস্ট ফর ইউক্রেন। এবং যে শর্তগুলো দেওয়া হয় ইউক্রেনকে আপনার এগ্রিমেন্ট আসার জন্য, এগুলো আসলে is very আমার কাছে মনে হয় illogical. How are they going to actually go by that? এবং রাশিয়া, they are not going to go by anything. They want to do the annexation all the way to Odessa. আমরা জানি যে ক্রাইমিয়া অলরেডি করে ফেলছেন, এবং ইস্টের যে ইউক্রেনের যে সাইড, রাশিয়ার যে ওয়েস্টার্ন সাইড,
সেখানে 20% কিন্তু অকুপাই করে ফেলেছে। সো এগুলো সে ফেরত দেবে না, এবং আরো যে বলছে যে ন্যাটোতে তারা জয়েন করতে পারবে না। So Ukraine has nothing left. Ukraine only thing is that strike back and to fight for their independence and the sovereignty. So আমার মনে হচ্ছে না এটা I don't know if it's going to turn into third world war, but it is going to affect and already affecting, it's a disastrous situation for the economy. It's not only the অর্থনীতি এবং সারা বিশ্বের যে পিস স্টেবিলিটি, সেটার জন্য এটা বিরাট হুমকি। এবং আগের মতো মানুষ কিন্তু সেফ ফিল করে না ফর ট্রাভেলিং and also going for like the bilateral economic or trade or commercial, all kinds of the treaty and the চুক্তিগুলো কিছু হচ্ছে না। সুতরাং economy is definitely already affected economy, এবং এটা কন্টিনিউ করলে, যে আমরা জানি যে ইউক্রেনকে ফুড বাস্কেট বলা হয় ইউরোপের, স্বাভাবিকভাবে all this the growth and the cultivation and the production are halted. So not only Europe is actually paying a price, all other countries also paying a price. So আমি খুব দ্রুত দেখছি না এই সমস্যার সমাধান, unless Putin, something happened to that guy, the Putin in Russia. জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে জানতে চাই যে এই আলোচনায় আরো একটা বিষয় খুবই গুরুত্ব পেয়েছে, সেটি হলো যে দুই প্রেসিডেন্ট, আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন ইরান নিয়ে, এবং তিনি বিশ্বাস করেন যে দুই দেশই এই বিষয়ে একমত যে ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না। অর্থাৎ রাশিয়ার এই সহযোগিতা চাওয়া, আমেরিকা রাশিয়ার সহযোগিতা নিয়ে ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেবে না, এইটার কোনো প্রেক্ষাপট কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, সেটা বলেছে এখন ইরানের ব্যাপারে একটা দেখলাম আমি আপনার একটা ক্লিপে, যে to reiterate, no enrichment, no deal, no nuclear weapons, we have a deal. Where he said that we need a definitive answer from Iran. That's what he said. Well, the reason actually he spoke to Putin, because he knows that Russia is the biggest ally of Iran. So, এখন ইরানকে যে সমস্ত আপনার প্রস্তাবগুলো, প্রপোজালগুলো দেওয়া হচ্ছে, it is not accept, because they are saying International Atomic Energy Association বলে দিয়েছেন যে enlistment যেগুলো বলা হচ্ছে, there is no proof, because it's the United States who stopped that, the agreement and visit and the observation of the facility. এটা অনেক আগে থেকে কিন্তু আমরা জানি ওয়ার্কআউট করেছে যুক্তরাষ্ট্র। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে in the meantime, during this pay period or whatever you want to say, enlistment কতটুকু হয়েছে আমরা জানি না। অনেক সময় বলা হচ্ছে এগুলো সবগুলো ইন্টেলিজেন্স আসছে, আমরা জানি মাসাদের মাধ্যমে সব ইন্টেলিজেন্স আসছে, they are very close to go for a nuclear, the bomb or something like that. But Iran continuously kept on saying that this is for their civilian use, this is for their own, the other economic, growth and development. So yes, Russia is a key ally in this area, key factor in this area, because Russia has very strong relationship with Iran. So I don't know how much actually they had gone, in terms of any concrete substance, to stop this or to have this relationship. Also economic sanction, আরো দেওয়া হবে। ইরানের ইকোনমি তো আমরা জানি যে despite all those things, they are still standing tall, but United States বরাবরই কিন্তু ইকোনমিক স্যাংশন দিয়ে যাচ্ছে। So I think they might do something more, which is going to be a disaster situation for civilians in Iran. But the thing is that nobody actually think about the civilian people. Everyone is just looking for their might, their power, and their actually supremacy. So I don't know what they have spoken, but I think if you want to actually stop Iran in this ambition, you definitely need to talk to Russia, and now maybe China is also a part of that. So these are the big power. That's what I said, that everything we could resolve so peacefully, so diplomatically, if United Nations, the platform they were going to use, but nobody using that. You see that now everyone is talking between the countries and among the countries, not they are going through the common platform that we have, Security Council and all those things. এবং ওখানেও আমরা জানি একটা প্রস্তাব নিয়ে আসলে বিটো দিয়েই যে কান্ট্রি কিন্তু আপনার বিটোটা দেবে না, সেই রক্ষকই যদি বক্ষক হয়ে যায়। So it's like a stale situation in this case as well, between what happening in the United States and Iran.
জি, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, আয়াতুল্লাহ খামেনি আমেরিকাকে বলছে তুমি কে, আমার পারমাণবিক কিংবা আমার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে কথা বলার তুমি কে? কিন্তু আলোচনা তো চলছিল, 5 দফা আলোচনায় অনেকে ভাবছিল যে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, একটা ডিল হবে ইরানের সাথে আমেরিকার, আরেকটা যুদ্ধ কেউই চাইছেন না। সেই কারণে হয়তো এই আলোচনার মাধ্যমেই সমাধানটা কি হতে পারে, যদিও আমেরিকা স্পষ্ট করছে যে কোনোভাবেই তুমি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যেতে পারবে না, তোমার যা আছে সেগুলো বাইরে নিয়ে আসো। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যটা স্পষ্ট বক্তব্য যে হয়তো আমেরিকার প্রস্তাবটা নাকচই করে দিতে যাচ্ছে ইরান, এটি শেষ পর্যন্ত ইরান সামাল দিতে পারবে তো? অর্থাৎ আমেরিকা তুমি কে এখন হয়তো বলছে, রাজনীতির কারণে অনেক কিছু বলতে হচ্ছে, কিন্তু আমেরিকা যদি চায় যে ইরাকের মতো কিংবা অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা ওই সব পরিকল্পনা নিয়ে এগুবে, ইরান সেটা সামাল দিতে পারবে কিনা, এবং রাশিয়ার সংশ্লিষ্টতাও একটু আপনার কাছে শুনবো। জি, ডেফিনেটলি ইরানের সাথে যে নিউক্লিয়ার চুক্তিটা ছিল, যেটা আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট ওবামা নেগোশিয়েট করেছিলেন, এবং এর মাধ্যমে মোটামুটি বিশ্ব কিন্তু একটা গ্যারান্টি পেয়েছিল যে ইরান যে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কোঅপারেট করবে এবং তারা এটা মনিটর করবে যেন ইরানের যেই ইউরেনিয়াম এনরিচমেন্ট এটা শুধুমাত্র সিভিলিয়ান ইউজের জন্য হয়, কোনো সামরিক কিংবা অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত না হয়। এবং ইরানের এই পারমাণবিক যেই অ্যাম্বিশন, এটা শুধুমাত্র কিন্তু এটা ইসরায়েলের এজেন্ডা। আমরা দেখছি যে সেই অলমোস্ট 2000 সালে যখন ইরাক আক্রমণ হয়েছিল তখন থেকেই কিন্তু ইসরায়েল এই ব্যাপারে উত্তেজিত করে আসছিল আমেরিকাকে, এবং আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে প্ররোচিত করছিল যে আমেরিকা যেন ইরানকে আক্রমণ করে। সো আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করলেন যে আয়াতুল্লাহ খামেনি যেই হুঙ্কার দিয়েছেন, এটা রাজনৈতিক রেটরিক বলেই আমি মনে করি, কারণ যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না। সো যদি এখানে আমেরিকা নিশ্চিত হতে চায় যে ইরানের কোনো সামরিক অ্যাম্বিশন নেই, তাহলে পরে আমেরিকার জন্য এবং ইরানের জন্যই এটা অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকেই উইন উইন সিচুয়েশন হবে যদি ইরানকে তাদের সিভিলিয়ান প্রযুক্তি এনরিচমেন্টে, একেবারে যেটাকে বলা যে লো ইউরেনিয়াম এনরিচমেন্ট, সেটাতে যদি এটাকে একটা মনিটরিং এর মধ্যে রাখা হয় এবং সাথে সাথে তাদের অর্থনৈতিক যেই এম্বার্গো এটাও তুলে নেওয়া হয়। কারণ এটা আপনি একদিক থেকে বলবেন ইরানকে যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক এম্বার্গো দিয়ে রাখবো, আর একদিকে আপনি বলবেন যে তোমরা কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না সিভিলিয়ান অর মানে মিলিটারির ব্যাপারে পৃথিবীর মোটামুটি সবাই একমত যে এটা কারোর জন্যই ভালো মঙ্গল বয়ে আনবে না। সো এই জায়গাটাতে দের ইজ এ নেগোসিয়েশন রুম, এবং এখানে এফেক্টিভ নেগোসিয়েশনের জন্য ডেফিনেটলি রাশার প্রয়োজন। শুধু আমেরিকার কথা ইরান শুনবে না, এবং সাথে সাথে এখানে আমাদেরকে মানে হিপোক্রেসিটাও অ্যাভয়েড করতে হবে যে আমরা ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে কথা বলছি, অন দ্য আদার হ্যান্ড আমরা ইরানের খুব ক্লোজ প্রতিবেশী ইসরায়েলের ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে কোনো কথা বলছি না, তাদের পারমাণবিক ক্যাপাবিলিটি নিয়ে কোনো কথা বলতে পারবো না। সো এই ধরনের দ্বিচারিতা তো দুনিয়ার মানুষ, বিশ্ব ভালোভাবে নেবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে রাত 8টায়। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।